আসসালামু আলাইকুম দর্শক, শুরু করছি কৃষি সংবাদ। আমি মৃত্তিকা মোস্তফা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। ছাদ কৃষি সম্প্রসারণে ঢাকার অনেক আবাসন এলাকায় সবুজে ছেয়ে উঠেছে। নিরাপদ খাদ্যের ব্যাপারে নগরের মানুষের সচেতনতা বৃদ্ধি পাওয়ায় বাড়ছে ছাদ কৃষির চর্চা। তবে উদ্যোক্তারা মনে করছেন সঠিক পরিচর্যার মাধ্যমে ছাদ কৃষিকে ধরে রাখতে প্রয়োজন প্রাতিষ্ঠানিক কাঠামো। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকা মিরপুর ডিওএইচএস আবাসন এলাকা সাজানো গোছানো এই এলাকায় 1250 ভবনের প্রায় অর্ধেকাংশেই চলছে ছাদ কৃষির চর্চা। করা হয়েছে নিরাপদ খাদ্যের অন্বেষণে। এ লক্ষ্যে নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল আহসানও গত 14 বছর যুক্ত আছেন এই ছাদ কৃষিতে। পারিবারিক যে শাকসবজির চাহিদাটা কিন্তু হয়ে যায় না, কিছুটা তো হয়, অনেকটাই হয়। কলমি শাক আমার কিনতে হয় না, করলা সেগুলা হয়, ঢেঁড়স নেয়, ঢেঁড়স আমার কিনতেই হতো না। এই যে মরিচের একটা বিশাল অংশ এখান থেকে আসে। অল্প পরিশ্রমে আপনি জামরুলটা করতে পারবেন, প্রচুর হয়। বড়ই গাছ দেখতেছেন, এটা অনেক বড়ই হয়। জাম গাছটা এত অসাধারণ জাম হয়, অসাধারণ বড় বড় মিষ্টি, আর হয়ও প্রচুর। ফসলের উৎপাদনে জৈব নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনেরই ব্যবস্থা করা হয়েছে এখানে। ট্রাইকোডার্মাটা দিয়ে এখানে আমরা জৈব সার করি। এটা তো এখানে পচতে থাকে, সে তখন একটা তরল ছাড়ে, যেটা দিয়ে সেই তরলটা আমরা কালেক্ট করে ওইটার সাথে 1 লিটারের সাথে 20 লিটার পানি দিয়ে এটা আমরা রেগুলার বেসিসে দিতে পারি। ছাদ কৃষির প্রয়োজনীয় উপকরণ বিনিময় এবং উৎপাদিত ফসলের বাজার তৈরির জন্য একটি প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম গড়ে তোলা দরকার বলে মনে করেন এই উদ্যোক্তা। একটা সিস্টেম করা যেতে পারে যে এখানে ধর পিপল উইল কাম এন্ড বাই ফ্রম মি, যে হ্যাঁ আমার কাছে, আমি বললাম তাকে যে আমার কাছে চন্দ্রমল্লিকার 300 চারা আছে, হি কামস এন্ড বাই। ক্রেতা খোঁজার সময় আমার নাই, প্রয়োজনের অতিরিক্ত ধুন্দুল আছে, somebody comes and buys from me। তো এরকম যদি একটা সিস্টেম কিংবা চিন্তা কনসেপ্ট ডেভেলপ করা যায়। এই উদ্যোক্তা বলছিলেন ছাদ কৃষি এমনই একটি কাজ যেটা একটা সময় এসে যদি ভালো ফলন না পাওয়া যায় তাহলে হতাশ হয়ে যায়। সেক্ষেত্রে তিনি বলছেন যে এর জন্যে এই ছাদ কৃষিকরণ উপযোগী যে সমস্ত উপকরণগুলো আছে সেগুলোর একটা প্রাতিষ্ঠানিক কাঠামো থাকা দরকার এবং হাতের নাগালে উপযুক্ত মূল্যে যাতে ছাদ কৃষকরা পেতে পারে তার দিকে দৃষ্টি অনেক বেশি দিয়েছেন, তাহলে এর প্রসার ঘটবে দিনের পর দিন। এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আগামীকাল বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। আকস্মিক বন্যা, টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতির মুখে পড়েছে চট্টগ্রামের ফটিকছড়ির পেঁপে চাষ। এরই মধ্যে বহু গাছ মরে গেছে, বাগানের গাছের পাতা হলুদ বর্ণ ধারণ করেছে। চট্টগ্রাম থেকে জাহিদ হাসান শাকিলের পাঠানো তথ্য, ভিডিওচিত্র নিয়ে রিয়াজ ইসলামের রিপোর্ট। করোনা মহামারীর সময় চাকরি ছেড়ে কৃষি উদ্যোক্তা হয়েছিলেন চট্টগ্রাম ফটিকছড়ির স্থানীয় 2 যুবক মোহাম্মদ হালিম ও মোহাম্মদ ওসমান ঘনি। রোপণ করেছিলেন 500-র বেশি পেঁপের চারা। 3 লাখ টাকার বেশি বিনিয়োগ করেছিলেন 400% জমিতে। বন্যার পানি ও টানা বৃষ্টিতে গাছের গোড়া পচে অধিকাংশ গাছ মরে গেছে। আমাদের একটা স্বপ্ন ছিল যে কৃষির মাধ্যমে আমরা নিজেদের আর্থিক এবং সামাজিক অবস্থানের উন্নতি করব। এইবার বন্যায় আমরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছি। তো স্বপ্ন আসলে দেখা যায় কিন্তু এটা বাস্তবায়ন করা কঠিন হয়ে যাচ্ছে আর কি। যখন এবার এই বন্যার প্রথম বৃষ্টি শুরু হয়েছে তখন আমাদের অলরেডি পেঁপের হারভেস্টিং এর সময়টা শুরু হয়েছিল। পেঁপেগুলো আমাদের এমন হয়েছে সিচুয়েশন যে পাকতেছে, বৃষ্টিতে নষ্ট হচ্ছে, কিন্তু আমরা বিক্রি করতে পারিনি। সার্বিক বন্যার কারণে কোথাও বিক্রিও হচ্ছিল না। এগুলা যে ছিড়বো গাছ থেকে ওই ধরনের কোনো সিচুয়েশনে ছিল না। বন্যা ও বৃষ্টির পানিতে ফটিকছড়ি উপজেলার পেঁপে বাগানের কি পরিমাণ ক্ষতি হয়েছে তার হিসাব বের করতে কাজ করছে কৃষি বিভাগ। এরা যে স্বপ্ন নিয়ে পেঁপে বাগান নিয়ে আগাছিল, স্বপ্নটা ওদের বাস্তবায়ন হয়ে গেছিল অলরেডি, কিন্তু এই বন্যার কারণে এদের আর্থিকভাবে অনেক ক্ষতি হয়ে গেছে। কৃষি বিভাগ চেষ্টা করতেছে তাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে, বিভিন্ন চেষ্টা করতেছে তাদেরকে সহযোগিতা করার জন্য। এবার ফটিকছড়ি উপজেলায় 480 হেক্টর জমিতে পেঁপে চাষ হয়েছে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই।
কুড়িগ্রামে চরাঞ্চলে চীনাবাদাম চাষ জনপ্রিয় হয়ে উঠছে। সার ও কীটনাশকের খরচ ছাড়া কম পরিশ্রমে বালু জমিতে বছরে দুবার চীনাবাদাম চাষ করে লাভবান হচ্ছেন কৃষক। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের তথ্য ভিডিও চিত্র নিয়ে আল মুকসিদের রিপোর্ট। বন্যার পানি নেমে যাওয়ার পর চরাঞ্চল পরিণত হয় বিরান ভূমিতে। বালিযুক্ত এসব জমিতে এখন খরিফ মৌসুমের বীজ বাদাম চাষে ব্যস্ত সময় পার করছেন চরাঞ্চলের কৃষক। সেই সাথে রবি মৌসুমের বাদাম চাষের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা। বাদাম ছাড়া অন্য কোনো আবাদ হয় না। এখন এটা বাদামের বীজ লাগাচ্ছি, এই বীজ 3 মাস পর তুলিয়ে আবারও এই বাদাম লাগানো হয়। এই 2-3 মাসের ভিতরে ইনশাআল্লাহ আমার বাদামটা উঠবে। ওই বাদামটা তুললে কালে ইনশাআল্লাহ আমরা অনেক লাভবান হব। কৃষক বলছেন অন্যান্য ফসলের চেয়ে বাদাম চাষে খরচ কম। এছাড়া চরাঞ্চলে বেলে দোআঁশ মাটিতে বাদাম চাষের জন্য অত্যন্ত উপযোগী। বাদামটা লাগাইছি, এখন মনে করো এই বাদাম আরো থাকবে 2-2.5 মাস। এখন মনে করো আমরা বীজ হিসেবে এটা আবাদ করতেছি। আর আমার এই জন্য 2 একর মাটি আমি আবাদ করছি। এই 2 একর মাটিতে আমার খরচ হবে 1,60,000। আল্লাহ যদি রহমত করে এই জমিতে যদি চাষ আমি সুন্দরভাবে নিতে পারি, আমার বিক্রি হবে 2,40,000। রবি মৌসুমে জেলার চরাঞ্চলগুলোতে 2,850 হেক্টর জমিতে বাদাম চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। উৎপাদন লক্ষ্য ধরা হয়েছে হেক্টর প্রতি 2 টনেরও বেশি। ইতিমধ্যে আমাদের আগাম রবি ফসল হিসেবে চীনাবাদাম রোপণ শুরু হয়েছে এবং এই বাদামটি এই এলাকায় বীজ বাদাম হিসেবেই পরিচিত, যেটি আগামী খরিফ এক মৌসুমে এই বাদামটি আবার নতুন করে কৃষকরা রোপণ করে এবং এই বাদাম চাষ করে আমাদের চরাঞ্চলের যে কৃষক তাদের অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন এবং তাদের ভাগ্য উন্নয়নে অবদান রাখছে চীনাবাদাম। উন্নত জাতের বাদাম সরবরাহের পাশাপাশি প্রযুক্তিগত সহায়তা দেয়া গেলে বাদাম চাষই বদলে দিতে পারে চরাঞ্চলের কৃষকের অর্থনৈতিক চিত্র, মনে করছেন স্থানীয়রা। আল মুকসিদ, চ্যানেল আই। দর্শক, এই ছিল কৃষি সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।